ওয়েলকাম টু ওয়েবশিপ। তো চলুন দেখা যাক আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের জার্নিতে শিখতে চলেছি স্ট্রিং কনক্যাটিনেশন কি হয়। এটি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক জাভাস্ক্রিপ্টের মধ্যে, কারণ এই স্ট্রিং কনক্যাটিনেশন নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে পরবর্তীকালে, কারণ অসংখ্য সময় দেখবেন বিভিন্ন কারণে আপনার একটার সাথে আরেকটা স্ট্রিংকে মার্জ করতে হচ্ছে বা যুক্ত করতে হচ্ছে। তো সেই সমস্ত জায়গাতে আপনার এই স্ট্রিং কনক্যাটিনেশন খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিসও বুঝতে হবে, যখন একটা স্ট্রিংয়ের সঙ্গে একটা নাম্বারকে আপনি অ্যাড করেন তখন জিনিসটা কি হয়। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা আজকে খুব বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এই টপিকে। তো চলুন আমরা আমাদের জার্নি স্টার্ট করি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য আমরা চলে যাব হচ্ছে এফ ড্রাইভের মধ্যে, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, আর আজকে আমাদের ক্লাস হচ্ছে 20, তাই না? তো তাই আমি এখানে লিখে দিলাম ক্লাস 20, আর ঢোকার পরে আমরা জাস্ট এখানে একটা ফাইল তৈরি করে নিলাম যার নাম হচ্ছে index.html। ঠিক, index.html বলে একটা ফাইল তৈরি করলাম। আর সাথে সাথে index.html তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি js নামে, আর তার ভিতরে আমরা একটা ফাইল তৈরি করলাম custom.js নামে। যেরকম আমি লিখলাম এখানে custom ডট আর এক্সটেনশন হবে js, তাই না? ইন্টারফেস করলাম, হয়ে গেল। এবার দেখুন আমরা চলে যাই হচ্ছে index.html এ রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলাম। আর পাশাপাশি আমরা js এর ফাইলটাকেও খুলে নিই। তার আগে আমরা এখান থেকে রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস করে নিলাম। ঠিক আছে, তো এবার আমরা কি করবো, এবার আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে ওপেন করে নিই। তো যথারীতি আমরা রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করলাম, এটা ওপেন হয়ে গেল। এবার এখানটাতে আপনি লিখুন HTML:5 দিয়ে ট্যাব প্রেস করুন, সাথে সাথে দেখবেন HTML এর পুরো স্ট্রাকচারটা আপনার রেডি হয়ে গেছে। এখানে আপনি দিয়ে দিন যে ক্লাস 20, ঠিক আছে? সেভ করলাম, করার পরে এইবার আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলটাকেও লিঙ্ক করাতে হবে। তো আমি এখানে কি করলাম, আমি এখানে লিখলাম script:src, ঠিক আছে? এবার আমাকে এখানে লিখতে হবে js এর ভিতরে আপনি লিখে দিন custom.js, এটা লিখে দিন, ঠিক আছে? এবার আমরা জাস্ট টেস্টিং করার জন্য আমরা এখানটাতে লিখবো use strict, আর এখানটাতে আপনি করে দিন নিচে জাস্ট একটা অ্যালার্ট করে দিন। আমরা এখানে অ্যালার্ট করে দিচ্ছি, ডাবল কোটেশনের মধ্যে লিখলাম হ্যালো, ঠিক আছে? সেভ করলাম। এবার আমরা যখনই আমাদের ফাইলটাকে রান করব, যেরকম আমরা ব্যাক করলাম, ডাবল ক্লিক করলাম, দেখবেন না অ্যালার্টটা আসেনি। তার মানে নিশ্চয়ই আমরা কোনো একটা জায়গাতে ভুল করেছি। চলুন দেখা যাক সেটা কি। তো দেখুন আমাদের এখানে custom.js ঠিকঠাকই লেখা আছে। চলুন আমরা একটু কনসোলে যাই, তাহলে বুঝতে পারবো যে অ্যালার্টটা কী কারণে এসেছে। তো আমরা এখান থেকে কনসোলে চলে গেলাম, F12 প্রেস করলাম, তারপরে দেখবেন কনসোলটা ওপেন হয়েছে। এখানে দেখাচ্ছে যে রেফারেন্স এরর L is not defined। আচ্ছা, তো কত নম্বর লাইনে? custom.js এর 1 নাম্বার লাইনে একটা হয়তো L বলে কিছু একটা ও পেয়েছে, যেটা ও চিনতে পারছে না। তো দেখুন custom.js এর 1 নাম্বার, এই দেখুন এখানে একটা L আমি ভুলবশত এখানটাতে টাইপ করে ফেলেছি, তার জন্য এররটা আসলো। এবার এখানে সেভ করুন, এখানে আসুন, রিফ্রেশে প্রেস করুন, দেখুন এখন অ্যালার্ট আসছে, দেখেছেন? এই কারণে আমরা সবসময় ফাইলটাতে কাজ করার আগে আমরা সবার আগে একবার টেস্ট করে নেব যে ফাইলটা কি সাকসেসফুলিভাবে এখানে ইনক্লুড হয়েছে। এই কারণে আমরা সর্বপ্রথম এই টেস্টিংটা করি, ঠিক আছে? তো দেখুন আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন গত পর্বে আমরা কিছু অ্যারিথমেটিক অপারেটর শিখেছিলাম, অপারেন্ট কী হয় সেটা শিখেছিলাম, ইউনারি, বাইনারি বা আপনার অপারেন্ট জিনিসটা কী হয় সেটা দেখেছিলাম। খুব ইম্পর্টেন্ট টপিক যেমন হচ্ছে মডিউলাস অপারেটর কী হয়, বা আপনার এক্সপোনেনশিয়েশন অপারেটর কী হয়, বা আপনার ইউনারি নিগেশন কী হয়, কিভাবে কাজ করে। তো এগুলো সব নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? তো আজকে আমরা দেখব যে স্ট্রিং কনক্যাটিনেশন জিনিসটা কি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, আপনাদের পরবর্তীকালে এটা বহুল ব্যবহৃত করতে হবে, ঠিক আছে? তো চলুন দেখা যাক যে স্ট্রিং কনক্যাটিনেশন জিনিসটা কি হয়। স্ট্রিং কনক্যাটিনেশন মানে হচ্ছে একটা স্ট্রিংয়ের সঙ্গে আরেকটা স্ট্রিংকে যোগ করা, এটাই হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। যেরকম দেখুন গত পর্বে আমরা দেখেছিলাম, যেরকম আমরা যদি এখন ভেরিয়েবল নিই, যেরকম লেট, বা এখানে আমি একবার এটা করলাম লেট রেজাল্ট ইকুয়াল টু, আমি কোনো ভেরিয়েবল নিলাম না, 1+2 এরকম একটা কিছু করলাম। তো এক্ষেত্রে কী হবে, আপনার এখানে 1+2 অ্যাড হয়ে 3টা কী হবে, রেজাল্ট বলে ভেরিয়েবলটা স্টোর হবে, তাই না? তাই আমি যদি এখানে console.log করি, তাহলে আপনি কত দেখতে পাচ্ছিলেন? 3 দেখতে পাবেন এখানে। ঠিক, আমি যদি এখানটাতে এই রেজাল্টটাকে কপি করে এখানে যদি পেস্ট করি আর সেভ করলাম, এবার আমি যদি এখানে আসার পরে যখন রিফ্রেশে প্রেস করব, দেখুন আপনি কনসোলে দেখতে পারবেন, তাই না? আমি কনসোলে গেলাম, কনসোল ইজ নট ডিফাইন্ড। আচ্ছা আমি এখানে এটা ভুল করেছি, স্পেলিংটা মিস্টেক করেছি, এখানে console.log হবে, ঠিক আছে? এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখানে 3 আসছে, তাই না? একদম। তো এইটা তো হচ্ছে অ্যাডিশন। এবার দেখুন স্ট্রিং কনক্যাটিনেশন কিভাবে করতে হয়। মনে করুন আপনার কাছে একটা স্ট্রিং রয়েছে, আপনি এভাবে লিখেন না, এইভাবে ধরুন আপনি আমার নামটা লিখলেন, ঠিক আছে? এটা লিখলেন। এবার একটা স্ট্রিংয়ের সঙ্গে আরেকটা স্ট্রিংকে মার্জ বা জোড়া কিভাবে লাগানো হয় বলুন তো?
এই প্লাস বা এই অ্যাডিশন অপারেটরটার মাধ্যমেই আপনার এই স্ট্রিং কনক্যাটিনেশন জিনিসটা হয়। অর্থাৎ মনে করুন আজকে আপনার এইখানে একটা স্ট্রিং রয়েছে, আবার ধরুন এইখানে একটা স্ট্রিং রয়েছে, ধরুন এখানে একটা স্ট্রিং রয়েছে। এবার দেখুন আমি তো একটা ভেরিয়েবলের মধ্যে তো আমি এইভাবে একটা ডবল কোটেশনের মধ্যে ভ্যালু, এইভাবে একটা ডবল কোটেশনের মধ্যে ভ্যালু রাখতে পারবো না, তাই না? আমি চাইলে জিনিসটাকে এইভাবে রাখতে পারি। এই যে দেখুন যে এটা পুরোটাই একটা স্ট্রিং, এটা কার মধ্যে স্টোর হয়েছে, এর মধ্যে স্টোর হয়েছে, আমি এভাবে করতে পারি। কিন্তু আমি কি এইভাবে করতে পারি যে যে রেজাল্ট ইকুয়াল টু এটা আরেকটা স্ট্রিং হয়ে গেল, যেরকম ধরুন রেজাল্ট ইকুয়াল টু এটা একটা স্ট্রিং আর এটা একটা স্ট্রিং, আমি কি এভাবে রাখতে পারবো? না, আমি এভাবে রাখতে পারবো না। দেখুন আমি যেই মুহূর্তে এটাকে সেভ করে আমি যখন ব্রাউজারে রান করতে যাব, দেখবেন একটা এরর চলে এসেছে। কনসোলে যান, দেখুন সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড স্ট্রিং। দেখুন এখানে ও এটাকে অ্যাজিউমই করছে না যে এটা আপনি কি দিয়েছেন। একটা ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র একটা স্ট্রিংকেই স্টোর করানো যায়, আপনি এখানে দুখানা ডাবল কোটেশন কেন দিয়েছেন? জাভাস্ক্রিপ্ট বুঝতে পারছে না। তাই দেখুন আপনি যদি চান যে এই স্ট্রিংটার সাথে এই স্ট্রিংটাকে মার্জ করে বা যুক্ত করে বা কনক্যাটিনেট করে যে স্ট্রিংটা তৈরি হবে, সেই স্ট্রিংটাকে আপনি এই রেজাল্ট বলে ভেরিয়েবলটার মধ্যে রাখবেন, তখন আপনি কি করবেন? এই স্ট্রিংটার সঙ্গে এই স্ট্রিংটাকে যুক্ত করার জন্য আপনাকে জাস্ট এর মাঝখানে একটা প্লাস অপারেটর ব্যবহার করতে হবে, এই প্লাস সিম্বলটাকে ব্যবহার করতে হবে। এটা বলতে পারেন অ্যাডিশনের জন্য যেরকম ব্যবহার করা হয়, সেরকম প্লাস অপারেটরটা বা এই অ্যাডিশন অপারেটরটা আপনার এই স্ট্রিং কনক্যাটিনেশনের জন্য ব্যবহার করা হয়। এ কি করবে? এই অপারেটরটা এই স্ট্রিংটার সঙ্গে এই স্ট্রিংটাকে যুক্ত করে, এবার দেখুন তো যদি এটার সঙ্গে এটা যদি যুক্ত হয়, তাহলে আমার কাছে রেজাল্টটা কি আসবে বলুন তো? এরকম রেজাল্ট আসবে, এই যে এই রেজাল্টটা আসবে, পুরোপুরিভাবে এভাবে মিশে থাকবে। কারণ দেখুন কেন মিশে যাবে? আপনি কি এখানে কোনো স্পেস দিয়েছেন? না। এবার এটার সঙ্গে যদি এইটা মার্জ হয়ে যায় বা যুক্ত হয়ে যায়, তাহলে তো রেজাল্টটা এরকমই আসার কথা, তাই না? দেখুন এই রেজাল্টটাই আপনার কাছে আসবে। আপনি যদি এবার এখানে আমি অ্যালার্ট করলাম, হ্যাঁ, আর কনসোল ডট লগ করলাম না, আমি এখানটাতে আমি যদি এটাকে অ্যালার্ট করি, দেখুন এটাকে সেভ করলাম, রিফ্রেশে প্রেস করবো, এবার এখানে আসলাম, দেখুন তো দেখেছেন পুরো সেম আমি যে রেজাল্টটা এক্সপেক্ট করছিলাম যে দুটো মার্জ হওয়ার পরে যে রেজাল্টটা আসা উচিত, সেটাই কিন্তু আমার কাছে আসছে, তাই না? এই যে এইটা একদম। তো এটাই হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন, অর্থাৎ আপনি একটা স্ট্রিংয়ের সঙ্গে আরেকটা স্ট্রিংকে এভাবে মার্জ করতে পারেন, ঠিক আছে? তো দেখুন এইখানে যদি আপনি এভাবে করতে চাইতেন যে হ্যালো হ্যালো লেখাটা আপনি ধরুন সামনে আনতে চাইছেন, এবার সেটাকে আপনি এভাবেও তো হ্যালোটা লিখতে পারতেন, তাই না? কিন্তু না, আপনি হ্যালোটাকে একটা আলাদা স্ট্রিং হিসাবেই গণ্য করতে চাইছেন, আর ওই স্ট্রিংটার সঙ্গে এই দুখানা স্ট্রিংকে মার্জ করতে চাইছেন। তাহলে হ্যালোটাকে যদি আমি একটা আলাদা স্ট্রিং হিসাবে গণ্য করতে চাই, তাহলে আমাকে এখানে ডবল কোটেশনের মধ্যে হ্যালোটা লিখতে হবে। ঠিক, আমি এখানে দেখুন ডবল কোটেশনের মধ্যে লিখলাম হ্যালো। এবার আপনি এটা একটা আলাদা স্ট্রিং হয়ে গেল আর এগুলো একটা আলাদা স্ট্রিং হয়ে গেল। এবার এটার সঙ্গে এগুলোকে মার্জ করার জন্য আপনাকে কী ব্যবহার করতে হবে? আবার সেম জিনিস, প্লাস। অর্থাৎ একটা স্ট্রিংয়ের সঙ্গে অন্যান্য স্ট্রিংগুলোকে মার্জ যখন আপনার করতে হবে, তখন এই অপারেটরটা ব্যবহার করতে হবে। আর যখনই আপনি এই অ্যাডিশন অপারেটরটা এই স্ট্রিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন, তখন সেটা স্ট্রিং কনক্যাটিনেশনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একটা স্ট্রিংয়ের সঙ্গে অন্য আরেকটা স্ট্রিংকে মার্জ করার জন্য ব্যবহার করা হয়। এবার বলুন তো আমার স্ট্রিংটা কীরকম দাঁড়াবে? হ্যালো রাজদীপ মজুমদার দেখাবে, দেখুন এই যে এভাবে দেখাবে। আমি এটাকে সেভ করলাম, আমি এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করুন তো আরেকবার, এটাকে ওকেতে প্রেস করুন, এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, রিফ্রেশে প্রেস করুন, দেখুন পুরোপুরিভাবে এটা আসছে। এবার আপনি যদি মাঝখানে স্পেস চাইতেন, তাহলে ঠিক আপনি কার পরে স্পেস চাইছেন? হ্যালোর পরে স্পেস চাইছেন না? আপনি এখানে একটা স্পেস দিয়ে দিন। এটার পরে স্পেস চাইছেন, স্পেস দিয়ে দিন। এবার এটাকে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন সবগুলো স্পেস হিসাবে চলে এসেছে, তাই না? এবার আপনি চাইলে এই স্পেসগুলোকে এই স্ট্রিংয়ের মধ্যে না দিয়ে স্পেসগুলোকে একটা আলাদা স্ট্রিং হিসাবেও রাখতে পারতেন। কিভাবে? যেরকম হ্যালোর পরে আপনি এরকম আরেকটা স্ট্রিং রাখলেন। এবার বলুন তো এটাকে একটা ভ্যালিড স্ট্রিং? না, আমাকে কী করতে হবে? আমাকে এটার সঙ্গে এটাকে আবার যুক্ত করতে হবে। তাই এটার সঙ্গে এটাকে যুক্ত করার জন্য আমাকে কনক্যাটিনেট করতে হবে, তাই আমি প্লাস দিলাম। এবার দেখুন এটা তো স্পেস নয়, এটা তো জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং, আমাকে এখানে একটা স্পেস দিতে হবে। এবার এরকম জিনিসটাই এগুলোর ক্ষেত্রেও করতে হবে। দেখুন আমার শুধুমাত্র এইটুকু রেজাল্টের মধ্যেই স্পেস আসবে, অর্থাৎ হ্যালো স্পেস রাজদীপ আসবে। দেখুন আমি এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখানে স্পেস আসছে, এটার মধ্যে কিন্তু আসেনি। এবার বলুন তো এটার মধ্যে স্পেস আনবেন কি করে? ঠিক একই রকমভাবে আপনি কার পরে স্পেস চাইছেন? আপনি স্পেসটা চাইছেন ঠিক রাজদীপের পরে হোক, তাহলে রাজদীপের পরে এই প্লাসের পরে আবার ডাবল কোটেশন শুরু করুন, এই স্ট্রিংয়ের মধ্যে একটা জাস্ট স্পেস দিয়ে দিন। এবার দেখুন এটা তো আবার ইনভ্যালিড হয়ে গেল, তাই না? যে এটা একটা স্ট্রিং আবার এটা একটা স্ট্রিং, তাই এই স্ট্রিংটার সঙ্গে আবার এই স্ট্রিংটাকে কনক্যাটিনেট করতে হবে। কনক্যাটিনেট করার জন্য কি? প্লাস।
দেখেছেন? তাহলে এবার দেখুন আমাদের একটা ভ্যালিড স্ট্রিং তৈরি হয়ে গেল কনক্যাটিনেশন অপারেটরের মাধ্যমে। এটাকে সেভ করলাম, এখানে আসবো, রিফ্রেশে প্রেস করুন, দেখুন হ্যালো রাজদীপ মজুমদার এসেছে, তাই না? তাই এইভাবে আমরা সবসময় একটা স্ট্রিংয়ের সঙ্গে আরেকটা স্ট্রিংকে কনক্যাটিনেট করব। এই স্ট্রিং কনক্যাটিনেশন খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরবর্তীকালে দেখবেন আপনাদের অসংখ্য জায়গাতে এটা কাজে লাগছে। অর্থাৎ আপনার কাছে ইউজার একটা ভ্যালু দিয়েছে ফার্স্ট নেম, তো সেটার সঙ্গে আপনাকে লাস্ট নেমটাকে মার্চ করতে হবে। এবার আপনি মার্চ করবেন কি করে? এইভাবে, যেরকম দেখুন আমার যদি এখানে ভেরিয়েবলটা এরকম থাকতো, মনে করুন এটা আপনি ইউজার ইনপুট থেকে নিয়েছেন যে ফার্স্ট নেম, এখানে রয়েছে এই ভ্যালুটা, এখানে রয়েছে ধরুন এই ভ্যালুটা, আর ধরুন এখানটাতে লাস্ট নেম রয়েছে, তো আমি এখানটাতে দিয়ে দিলাম লাস্ট নেম। তো লাস্ট নেমের মধ্যে ধরুন আপনার এই ভ্যালুটা রয়েছে, ঠিক আছে? তো এবার আপনাকে যদি রেজাল্টটাকে আরেকটা ভ্যালুর মধ্যে স্টোর করতে হয় ফুল নেম বলে, এখানে দিয়ে দিলাম আমি ফুল নেম, তখন আপনি কিভাবে করবেন? তখন আপনি চাইছেন যে এই ফার্স্ট নেম আর লাস্ট নেম মিলিয়েই তো ফুল নেমটা হয়, তাই না? তাই আপনি এখানটাতে করলেন এরকম ফার্স্ট নেম, আর আপনি কীভাবে রাখতে পারবেন যে ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম, এভাবে রাখতে পারবেন না? পারবেন না। আপনাকে এখানে কি করতে হবে? আপনি যেই দেখছেন যে একটা স্ট্রিংয়ের সঙ্গে আমাকে আরেকটা স্ট্রিংকে মার্চ করতে হবে, এবার তার জন্য আপনি এখানে কি অপারেটর ব্যবহার করবেন? প্লাস বা কনক্যাটিনেশন করলেন। এবার যেই মুহূর্তে আপনি ফুল নেমটাকে শো করাবেন, বলুন তো রাজদীপ স্পেস মজুমদার আসবে না রাজদীপের সাথেই মজুমদার আসবে? ঠিক, এখানে কিন্তু কোনো স্পেস থাকবে না। দেখুন আমি যখন এখানে যাবো, রিফ্রেশে প্রেস করব, দেখুন কোনো স্পেস আসেনি। কিন্তু এবার আপনাকে স্পেস দেওয়ার জন্য কি করতে হবে? এটাও একটা স্ট্রিং, এটাও একটা স্ট্রিং, এবার এই দুখানা কনক্যাটিনেট হয়েছে, আপনি এর মাঝখানে আরেকটা স্পেসকে কনক্যাটিনেট করিয়ে দিন, তাহলে একটা ভালো স্ট্রিং তৈরি হয়ে যাবে। ঠিক, এবার আপনার স্পেসটা কোথায় চাইছেন? ঠিক ফার্স্ট নেমের পরে। আপনি ফার্স্ট নেমের পরে আবার একটা প্লাস সিম্বল দিন, বা দেখুন প্লাস সিম্বলটা আমি আগে থেকে কেন দিয়ে নিয়েছি, কারণ আমি জানি এই ফার্স্ট নেমের পরে এখানে একটা কি অ্যাড করতে হবে আমাকে, স্পেস। এবার স্পেসটাকে আমাকে ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে এইভাবে। এবার এটা তো আর ভ্যালিড হলো না, একটা ভেরিয়েবলের পরে এরকম, তাই এটা যেহেতু একটা স্ট্রিং, আমাকে এই স্ট্রিংটার সঙ্গে এই ভেরিয়েবলটাকে আবার কনক্যাটিনেট করতে হবে, তাই আপনাকে এখানটা দিতে হবে এরকম প্লাস, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে এটা এভাবে বোঝায় যে এই প্রথম নামের মধ্যে যে ভ্যালুটা রয়েছে তার সঙ্গে স্পেসটাকে মার্চ করো, তারপরে যে স্ট্রিংটা তৈরি হলো তার সাথে আবার লাস্ট নেমকে মার্চ করো, তারপরে যেটা পুরো স্ট্রিংটা তৈরি হলো সেটাকে তুমি ফুল নেমের মধ্যে স্টোর করে দাও, ঠিক আছে? এইভাবে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট হয়। দেখুন আমি এটাকে রিফ্রেশ করলাম, দেখুন এটা এখন এরকম রেজাল্ট আসে, পুরোপুরিভাবে ভ্যালিড, তাই না? এবার দেখুন এই স্ট্রিং কনক্যাটিনেশন নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। যেরকম তার মধ্যে একটা জিনিস হচ্ছে, যেরকম দেখুন আমি যদি এখন এরকম করি যে লেট রেজাল্ট, আমি এখানে নতুন করে করছি যে লেট রেজাল্ট ইকুয়াল টু, মনে করুন এখানে এটা রয়েছে যে 4 প্লাস ডাবল কোটেশনের মধ্যে 2, ঠিক আছে? বলুন তো রেজাল্টটা কি হবে? ঠিক, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে রেজাল্টটা 6 হবে, তাই না? না, কিন্তু এটা হবে না। অলওয়েজ মনে রাখবেন, আপনি যদি স্ট্রিংয়ের সঙ্গে কোনো কিছুকে কনক্যাটিনেট করতে চান বা কোনো কিছুকে অ্যাড করতে চান, তখন কিন্তু পুরো জিনিসটাই একটা স্ট্রিং হিসাবে গণ্য হয়, বা পুরো জিনিসটা একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এবার এখানটায় দেখে মনে হচ্ছে জানো আমি তো 4-এর সঙ্গে আমি 2টাকে জাস্ট অ্যাডিশন করছি, তাহলে তো রেজাল্ট 6 আসার কথা। কিন্তু দেখুন আপনি তো 4-এর সঙ্গে 2কে কনক্যাটিনেট করছেন, ঠিক আছে, 4টা হচ্ছে একটা নাম্বার, 2টা কি একটা নাম্বার না স্ট্রিং? ঠিক, 2টা হচ্ছে একটা স্ট্রিং। এবার যখনই আপনি স্ট্রিংয়ের সঙ্গে প্লাস অপারেটর ব্যবহার করবেন, তখন জাভাস্ক্রিপ্ট বুঝবে আপনি অ্যাডিশন নয়, আপনি কনক্যাটিনেশন করতে চাইছেন, তাই আপনাকে ও রেজাল্টটা কী দেবে বলুন তো? 42 দেবে। ইন্টারেস্টিং, তাই না? দেখুন এবার চলুন আমরা রেজাল্টটাকে একটু অ্যালার্ট করি, দেখি জাভাস্ক্রিপ্ট কী রেজাল্ট দেয়। জাভাস্ক্রিপ্ট কি আমাদের 6 দেয়, না জাভাস্ক্রিপ্ট আমাদের 42 দেয়? চলুন এটাকে সেভ করলাম, আমরা এখান থেকে এখানে এসে রিফ্রেশে প্রেস করি, তো দেখেছেন এখানে আপনার 42 দেখাচ্ছে। তো যেটা আমরা এক্সপেক্ট করছিলাম সেটাই কিন্তু হলো। এটা কখনোই কিন্তু রেজাল্ট আপনাকে 6 দেবে না, যেহেতু আপনি 4 একটা নিউমেরিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু যেহেতু 2টা হচ্ছে একটা স্ট্রিং, যখন আপনি নিউমেরিকের সঙ্গে স্ট্রিংকে কনক্যাটিনেট করবেন তখন পুরো ভ্যালুটা আপনার হবে স্ট্রিং, তাই এই কারণেই আপনার রেজাল্টটা আসছে 42, ঠিক আছে? তো এইটা অবশ্যই মনে রাখবেন, এটা অনেক সময় ভুল হয়ে যায় আমাদের ক্ষেত্রে, যে ধরুন সবসময় তো আমাদেরকে ইউজারের ইনপুট নিয়ে কাজ করতে হবে। ধরুন ইউজারের থেকে যখন আপনি কোনো একটা ইনপুট নিলেন, ধরুন ইউজার ইনপুট বক্সের মধ্যে 5 আর 7 দিল, এবার সেই 5 আর 7 কিন্তু আপনার কাছে অ্যাজ এ স্ট্রিং হিসাবে আসছে, তাই আপনি যদি ওই 5 আর 7কে অ্যাড করে আপনি যদি এক্সপেক্টেড রেজাল্ট আশা করেন, তাহলে কিন্তু সেটা আপনি পাবেন না, কারণ সেটা কিন্তু 57 হয়ে যাবে। হ্যাঁ, আপনার কাছে অ্যাডিশন হয়ে যে 12 আসার কথা সেটা কিন্তু আসবে না। তাই এই সমস্ত ক্ষেত্রে আপনাকে জিনিসগুলো একটুখানি বুঝতে হবে। যদি আপনার কাছে কোনো একটা ভ্যালু ইউজারের থেকে আসে আর সেটা যদি স্ট্রিং হয়, তাহলে সেটাকে আপনাকে নাম্বারে
কনভার্ট করতে হবে, আর কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা আগের পর্বগুলোতে শিখেছি, তাই না? তাই অবশ্যই দেখবেন যে যখন আপনি কোনো একটা নাম্বারের সঙ্গে স্ট্রিংকে এভাবে অ্যাডিশন অপারেটরের মাধ্যমে কোনো কিছু, তখন দেখবেন আপনার কাছে রেজাল্টটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং আসবে, ঠিক আছে? তো এবার দেখুন এরকমই আরেকটা রেজাল্ট আমরা দেখি, যেরকম আমরা যদি এটাকে রিভার্স করে দিই তাহলে জিনিসটা কীরকম আসবে। আগেরটা ছিল প্রথমটা নাম্বার, পরেরটা স্ট্রিং। এবার যদি আমার কাছে প্রথমটা স্ট্রিং থাকে যেরকম 2 আর পরেরটা যদি নাম্বার থাকে, সেক্ষেত্রে কি রেজাল্ট 6 আসার সম্ভাবনা রয়েছে? না, নেই। কারণ দেখুন এখানেও আপনি অ্যাডিশন করছেন, কিন্তু কার মধ্যে? স্ট্রিংয়ের সাথে করছেন, অন্য আরেকটা নিউমেরিক নাম্বারের, তাই না? যেহেতু আপনি একটা অ্যাডিশন করছেন, এবার অ্যাডিশন এই দেখুন দুখানা অপারেন্ডের মাধ্যমে হচ্ছে, যদি যে কোনো একটা অপারেন্ড স্ট্রিং হয় তাহলে আপনার পুরো রেজাল্টটাই কিন্তু স্ট্রিং হবে। তাই এক্ষেত্রে আপনি পাবেন 24, তাই না? সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, এখানে একবার রিফ্রেশে প্রেস করুন, দেখুন 24 আসলো, তাই না? তো এইভাবেই সমস্ত কিছু ক্যালকুলেট হয়, এটা অবশ্যই মনে রাখবেন। এবার দেখুন কিছু কিছু সময় হয়তো আমাদের এরকমও হতে পারে যে আমরা এই ক্যালকুলেশনটাই করছি, যদি আমরা এরকম করে করি যে ধরুন 5 তারপরে প্লাস 7 প্লাস এখানটাতে ডাবল কোটেশনের মধ্যে রাখলাম 2, তাহলে এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি রেজাল্ট আসার কথা? তো এই ক্ষেত্রে আপনার হয়তো মনে হচ্ছে তাহলে এখানে হয়তো রেজাল্ট আসবে 572, তাই না? না, এটা এরকম হবে না। দেখুন জাভাস্ক্রিপ্ট যখন এইটাকে এক্সিকিউট করবে তখন ও প্রথমে এই দুখানাকে যোগ করবে। দেখুন ও প্রথম প্লাস অপারেটর কাকে পাচ্ছে? এটাকে পাচ্ছেন অ্যাডিশন অপারেটর হিসেবে। এবার যখন এটা হচ্ছে অ্যাডিশন অপারেটর, এ কটা অপারেন্ট নিয়ে কাজ করে? দুটো অপারেন্ট নিয়ে কাজ করে। আর এই দুটো অপারেন্ট কে 5 আর 7, এবার দুটোই তো নাম্বার। ও কি করবে? ও ফার্স্টে 5 আর 7কে প্লাস করে এভাবে করবে 12, ঠিক আছে? তাহলে ও প্রথমে এই রেজাল্টটা তৈরি করে নেবে যে 5 আর 7 মিলে কত হচ্ছে? 12 হচ্ছে। এইবার এই 12-এর সঙ্গে তারপরেও কি দেখলো দেখুন তো, যখন এই দুখানা ক্যালকুলেট করে ও 12 পাবে, তারপরে ওর কাছে কি থাকবে? 12 প্লাস ডাবল কোটেশনের মধ্যে 2, এটা আসবে, তাই না? তাই ও যখন এটাকে অপারেট করতে যাবে তখন ওর কাছে কি রেজাল্ট আসবে? তখন থাকবে 122। কারণ কি দেখুন 12-র সঙ্গে ও 2কে যখন অ্যাডিশন করতে যাবে, 2টা তো তখন স্ট্রিং, এবার তখন তো আর অ্যাডিশন হবে না, তখন কনক্যাটিনেশন হবে। তাই কি হবে? এই 12-এর সঙ্গে 2টা কনক্যাটিনেট হয়ে 122 রেজাল্টটা আসবে, ঠিক আছে? চলুন দেখা যাক এটাই আসছে নাকি। সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আমার কাছে রেজাল্ট আসে 122, দেখেছেন? তাই এইভাবে আমাদেরকে সবসময় রেজাল্টটা করতে হবে। যেরকম দেখুন আমার যদি এখানে আবার এরকম একটা +2 থাকতো, তাহলে এখানে কি হতো? আমরা যদি এটাকে পুরোটাকে ব্রেক করি তাহলে এরকম আসবে, প্রথমে জাভাস্ক্রিপ্ট এই দুখানাকে অ্যাড করবে, তাই না? বা যোগ করবে। তাহলে 7 আর 5 কত হচ্ছে? 12 প্লাস, এবার জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে? 2 রয়েছে। তাহলে দেখুন 12 প্লাস 2, জাভাস্ক্রিপ্ট যখন এটার সঙ্গে মানে এটার রেজাল্টের সঙ্গে 2টাকে অ্যাড করবে, এই যে 2, দেখুন দুখানাই নাম্বার, তাই কি করবে? 12 আর 2 কত হবে? এখানটা 14 হয়ে যাবে। বেশ, এবার তারপরে আবার কি দেখবে জাভাস্ক্রিপ্ট? যখন 14 হয়ে যাওয়ার পরে 14 প্লাস স্ট্রিং 2, তখন জাভাস্ক্রিপ্ট কি করবে? তখন জাভাস্ক্রিপ্ট এটা করে দেবে 142। কারণ কি? কারণ এখানে তো জাভাস্ক্রিপ্ট আর অ্যাডিশন করতে পারছে না। দেখুন এখানটায় 14টা নাম্বার, 2টা তো হচ্ছে একটা স্ট্রিং। তাই যখনই আপনি দুটো অপারেন্ডের মধ্যে এই প্লাস অপারেটর বা অ্যাডিশন অপারেটরের মাধ্যমে কোনো একটা যখন একটা ক্যালকুলেশন করতে যাবেন, আর সেখানে যদি কোনো একটা অপারেন্ড যদি স্ট্রিং হয়, তাহলে পুরো রেজাল্টটা আমরা কি জেনেছি? স্ট্রিং হয়ে যায়। তাই এক্ষেত্রে কি হয়ে যাবে? রেজাল্টটা 142 হয়ে যাবে, তাই না? চলুন দেখা যাক আমাদের রেজাল্টটা কি আসে। তো আমি এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আমাদের 142 রেজাল্টটা আসছে, তাই না? তো এইভাবেই কিন্তু আপনারা ক্যালকুলেশনগুলো বুঝবেন। কারণ দেখুন আমরা যখন কোনো একটা কাজ করছি, সো আমি জাস্ট ফার্দার এগোনোর আগে আমি জাস্ট একটা কথা বলি। জাস্ট কিছুদিন আগে আমি একটা কমেন্ট পেয়েছিলাম, তো একজন আমাকে কমেন্টে লিখেছিলেন, ওয়েবশিপের কমেন্টে লিখেছিলেন যে একটা কমেন্ট বোঝানোর জন্য, মানে আমি যখন কমেন্ট নিয়ে আপনাদেরকে বলেছিলাম বা বুঝিয়েছিলাম, বা অপারেটর নিয়ে যখন বুঝিয়েছিলাম, তখন বলছে অপারেটর নিয়ে এত লং ক্লাস না হলেই পারতো, আপনি কেন এত ডিপলি যাচ্ছেন? জাস্ট অপারেটর নিয়ে তো জাস্ট 5 মিনিটেই একটা ক্লাস হয়ে যায়। হ্যাঁ আমি জানি অপারেটর নিয়ে যেটা আমি ক্লাসটা করেছি সেটা হয়তো 5 মিনিটে হয়ে যায়, বাট আপনি শুধুমাত্র যিনি কমেন্টটা করেছেন তার অ্যান্সার আমি এটুকুই দেবো যে আপনি শুধুমাত্র তাদের জায়গায় নিজেকে রেখে দেখুন যারা একদমই বিগিনার্স, যাদের এই জিনিসগুলো একটুখানি বোঝাটা খুব ডিপলিভাবে উচিত। আমি জানি আপনারা যারা ওই কমেন্টটা করেছেন আপনারা হয়তো জাভাস্ক্রিপ্ট অলরেডি কিছুটা জানেন, বা জাভাস্ক্রিপ্ট হয়তো অ্যাডভান্স লেভেলের জানেন, বা জাভাস্ক্রিপ্ট হয়তো বিগিনার্স লেভেলের জানেন, সেটা হতেই পারে। কিন্তু একটা সময় আপনি বলুন বা আমি বলুন, একটা সময় কিন্তু আমরা সবাই বিগিনার্স ছিলাম। সেই সময় আমাদের কাছে এই সমস্ত অপারেটর সম্পর্কে জানা, আমাদের কাছে কমেন্ট সম্পর্কে জানা, এগুলো সব আমাদের কাছে একটা নিউ টপিক ছিল, আর এগুলো আমাদের শিখতেও ভালো লাগতো, জানতেও ভালো লাগতো। তাই আমি চাইবো যে কমেন্ট করার আগে আপনি শুধুমাত্র আপনাকে সেই জায়গাটায় বসিয়ে দেখুন যে জায়গাটায় আপনি হয়তো আজ থেকে 1 বছর বা 2 বছর আগে ছিলেন। তাহলে হয়তো এখন আর যারা বিগিনার্স, এখন যারা নতুন করে শিখছেন, তাদের যে ইচ্ছা বা আগ্রহটা হয়তো আপনারা বুঝতে পারবেন। কারণ এখানে অনেকেই রয়েছেন যারা এই জিনিসগুলো, এই যে আমি ডিপলি বোঝাচ্ছি, সেটাকে হয়তো ওনারা প্রেফার করেন, আর ওনারা চান যেভাবে ডিপলি যাতে ওনারা শিখুক।
আর এরা সবাই বিগিনার্স, এদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। আর বলতে পারেন এই টিউটোরিয়াল বা কোর্সটা আমি শুধুমাত্র তাদের জন্যই তৈরি করছি। এখানে আপনি যদি অ্যাডভান্সড হয়ে থাকেন, আপনি যদি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন, তাহলে আপনার এটা না করলেও চলবে, কিন্তু এইটা সম্পূর্ণভাবে বিগিনার্সদের জন্য, যারা কিছু জানে না তাদের জন্য। তাই আমাকে তাদের জন্য একটু ডিপলি বোঝাতেই হবে, আমি সেটাকে ছাড়তে পারবো না। তাই আমি এইভাবেই বুঝিয়ে যাব। ইভেন আমি ওয়েব গ্রাউন্ডে যখন ক্লাসগুলো নিই তখন আমি সব কিছু ডিপলি বোঝানোরই চেষ্টা করি। আপনারা কাইন্ডলি এই যে যারা বিগিনার্স রয়েছে তাদেরকে একটু সাপোর্ট করুন, কারণ আপনারা সিনিয়র, অবশ্যই আপনারা অনেক কিছু জানেন, কিন্তু আপনাদের সাপোর্টের প্রয়োজন হচ্ছে এই সমস্ত জুনিয়রদের। কারণ ওনারা যখন কাজ করবেন, কোনো একটা প্রবলেমে ফেস করবেন, তখন হয়তো আপনারাই তাদের সলিউশন দেবেন, তাই না? তাই তারা ভালো করে শিখুক, আশা করি আপনি সেটাও চান। তাই আমি এইভাবেই হয়তো শিখিয়ে যাব। তাই আবারও বলছি, এই পুরো কোর্সটা বা পুরো টপিকগুলো শুধুমাত্র বিগিনার্সদের জন্য। আপনি যদি অ্যাডভান্সড হয়ে থাকেন তাহলে এটা না দেখলেও চলবে, ঠিক আছে? তো চলুন আমরা আবার ক্লাস টপিকে ফিরে যাই। তো দেখুন, এই যে আমি এখানে বললাম যে কোনো কিছুর সঙ্গে আপনি যখন স্ট্রিংকে অ্যাডিশন করতে যাবেন, পুরো রেজাল্টটা কিন্তু স্ট্রিং হয়ে যায়। তাই দেখুন, জাভাস্ক্রিপ্ট যখন এইগুলো ক্যালকুলেশন করছিল তখন কিন্তু ও আর এটাকে দেখেনি। ও প্রথমে এই দুটোকে করলো, এই দুটোকে যোগ করার পরে যোগফলের সঙ্গে আবার ও কী করলো, দুইটাকে যোগ করলো। এবার যোগফলটাও যেহেতু একটা নাম্বার, দুইটাও যেহেতু একটা নাম্বার, তাই এগুলোর মধ্যে দেখুন আবার সেই যোগফলটা কিন্তু সাকসেসফুলিভাবে হয়েছে, অর্থাৎ 12 সঙ্গে 2 কিন্তু যোগ হয়ে গেছে। এবার 12 সঙ্গে 2 যোগ হয়ে যে 14 রেজাল্টটা আসলো, সেটার সঙ্গে যখন আমি এই দুইটাকে যোগ করতে যাচ্ছি তখন দেখছি যে এই দুইটা তো একটা স্ট্রিং। তাই তখন কি হবে, তখন পুরো রেজাল্টটাই একটা স্ট্রিং হয়ে যাবে। তখন ওই 14 সঙ্গে আর 2 যোগ হয়ে 16 হবে না, 14 সঙ্গে 2 কনক্যাটিনেট হয়ে 142 হয়ে যাবে। আর 142 কিন্তু একটা স্ট্রিং। কিভাবে বুঝবো? আমরা জানি কোনো একটা কিছু টাইপ দেখতে হয় কিসের মাধ্যমে, টাইপ অফ অপারেটরের মাধ্যমে বা ফাংশনের মাধ্যমে, তাই না? তাই আমি যদি এখানে লিখি অ্যালার্ট করি, ধরুন আমি এখানে অ্যালার্ট করলাম, মনে করুন অ্যালার্ট, এখানটাতে দিয়ে দিন টাইপ অফ, জাস্ট এই রেজাল্টটা দিয়ে দিন, ঠিক আছে? এই রেজাল্টটা দিয়ে দিন, এখানে সেভ করলাম, আমি এখানে আসলাম, জাস্ট রিফ্রেশে প্রেস করুন। এবার দেখুন তো আপনাকে কি দেখাচ্ছে, 142 কিন্তু একটা স্ট্রিং রেজাল্ট, আর রেজাল্টটা কি 142, দেখেছেন? তো এইভাবেই জিনিসগুলোকে বুঝবেন, জিনিসগুলোকে প্র্যাকটিস করবেন। খুব ইম্পর্টেন্ট এই স্ট্রিং কনক্যাটিনেশনটা। পরবর্তীকালে দেখবেন আপনাদের বিভিন্ন কারণে একটা HTML এর একটা কোড হয় না, যেরকম আপনার কাছে ধরুন একটা HTML এর কোড রয়েছে, আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল বলছি। যেরকম আপনি এখানে লিখেছেন .1 বলে একটা ডিভ রয়েছে, তারপরে .2 বলে একটা ডিভ রয়েছে, ঠিক আছে? এই বা আপনি এরকম করতে পারেন .1 প্লাস না দিয়ে .1 এর ভেতরে একটা ডিভ রয়েছে .2 বলে, আর তার ঠিক ভেতরে একটা h3 রয়েছে যার মধ্যে লেখা রয়েছে হ্যালো, ঠিক আছে? এই লেখাটা রয়েছে, ট্যাব প্রেস করলাম। এবার এইটা হচ্ছে আপনার HTML এর স্ট্রাকচার, তাই না? এবার এই জিনিসটাকেই আপনাকে জাভাস্ক্রিপ্টে কখনো কখনো ব্যবহার করতে হতে পারে। মনে করুন আপনি এখান থেকে এটাকে কপি করলেন, এবার জাভাস্ক্রিপ্টে তো একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করতে হবে। এবার আপনি দেখুন, আপনি যখন এখানে লিখবেন let HTML ইকুয়াল টু, এটা পেস্ট করে দিলেন এখানে। এবার দেখুন, আপনি তো আর এভাবে পেস্ট করতে পারেন না। আপনি যেটা পেস্ট করলেন অবশ্যই একটা ভেরিয়েবলের মধ্যে, যেটা আমি ডেটা স্টোর করতে চাইছি, সেটা নয় নাম্বার হবে, নয় স্ট্রিং হবে, নয় কোনো একটা ডেটা তো হবে। এক্ষেত্রে এটা কি কোনো একটা ডেটা বোঝাচ্ছে? না। যদি আমি এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখি তাহলে হয়তো এটা একটা স্ট্রিং বোঝাবে। এবার দেখুন, আমি কি এটাকে ডাবল কোটেশন ব্যবহার করতে পারবো? না। কারণ কি, দেখুন আমি যে ভ্যালুটা এখানে পেস্ট করেছি ওর মধ্যেই ডাবল কোটেশন রয়েছে, তাই আমি বাইরে ডাবল কোটেশন ব্যবহার করতে পারবো না। তাই মনে আছে আমরা সেই ব্যাকটিক শিখেছিলাম, তাই না? তাই আপনি এটাকে এভাবে ব্যাকটিকের মধ্যে রেখে দিন, এটাকে এই ব্যাকটিকের মধ্যে রেখে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম। তো দেখুন, এটা তো ব্যাকটিক অপারেটরের মাধ্যমে খুব সহজেই হয়ে গেল, কোনো কাজই আমাকে করতে হলো না। কিন্তু আপনি যদি চাইতেন যে এটাকে ব্যাকটিক, আমি জাস্ট একটু শর্টকাটলি বোঝানোর চেষ্টা করছি, আমি এখানটার থেকে এটাকে কেটে দিলাম, তাহলে এইটুকুনি জিনিস আমরা পেস্ট করেছি। অনেকে কি করেন, অনেকে এইটুকুনি জিনিসকে ধরুন একটা স্ট্রিংয়ের মধ্যে রাখলো, দেখুন এটা একটা স্ট্রিং হয়ে গেল, তাই না? এবার এটা তো একটা স্ট্রিং হয়ে গেল, সেটা বুঝলাম। এবার আমরা বাইরে সিঙ্গেল কোটেশন কেন দিলাম? কারণ ভিতরে ডবল কোটেশন আছে, এই কারণে। এবার এই স্ট্রিংটার সঙ্গে কি আপনি এই স্ট্রিংটাকে অ্যাড করতে পারছেন? দেখুন তো, না, পারছেন না। কিন্তু এবার যদি আপনাকে এই স্ট্রিংটার সঙ্গে এটাকে যদি অ্যাড করতে হয় তখন আপনি কি করবেন? তখন এটাকেও তো অ্যাজ এ স্ট্রিং হিসাবে তৈরি করতে হবে, তাই না? ঠিক আছে, এটাকে না আমি অ্যাজ এ স্ট্রিং হিসাবে তৈরি করে নিলাম। কিভাবে? আগে একটা সিঙ্গেল কোটেশন, পরে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে। কিন্তু এটার সঙ্গে কি এখন এটার মার্জ হবে? না। এবার মার্জ করার জন্য কি করতে হবে? প্লাস। এবার দেখুন, আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম, এখন এইটা আর এইটা কিন্তু অ্যাড হয়ে গেল, তাই না? কনক্যাটিনেট হয়ে যাবে। এবার আমরা যদি এটাকেও কনক্যাটিনেট করতে চাই, কি করতে হবে? প্রথমে দেখুন, এটা কি একটা ভ্যালিড স্ট্রিং? না। এটাকে আমাকে তাহলে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। দেখুন আমি এখানটাতে, আমি এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যেই রাখলাম, এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখলাম। এটা নয় এখন একটা ভ্যালিড স্ট্রিং হয়ে গেল। কিন্তু এটার সাথে কি এখন এটা অ্যাড হয়েছে? না, হয়নি। তাই আমাকে কি করতে হবে? আমি এর আগে বা এর পরে একটা কনক্যাটিনেট অপারেটর দিয়ে দিলাম। তাহলে দেখুন, এই স্ট্রিংটার সঙ্গে মার্জ হচ্ছে কে? এইটা। আবার এই দুটো মিলিয়ে যেটা স্ট্রিং তৈরি হচ্ছে তার সঙ্গে মার্জ হচ্ছে কে? এইটা। এবার ঠিক সেইভাবেও আপনি এগুলোকে করে দিন।
দেখুন এবার আমাকে কী করতে হবে, মার্জ অর্থাৎ কনক্যাটিনেশন। আবার এটাকে একটা স্ট্রিংয়ের মধ্যে অলরেডি রয়েছে, এখানেও আপনি প্লাস দিয়ে দিন। এবার এটাকেও আপনি একটা স্ট্রিংয়ের মধ্যে রেখে দিন, এই ডিপ শুরু ডিপ শেষটাকে। এবার এখানে জাস্ট আর দিতে হবে না, এটা যেহেতু শেষ স্ট্রিং, দেখুন এখানে দিতে হবে না। এবার দেখুন আপনি যখন এই HTML-টাকে অ্যালার্ট করবেন, দেখুন আমি এখানটাতে করলাম অ্যালার্ট, এখানে নিয়ে গেলাম, সাপোজ এখানে নিয়ে গেলাম, আমি করলাম অ্যালার্ট জাস্ট HTML-টা করে দিন, HTML, ঠিক আছে, সেভ করলাম। এবার আমরা এখানে আসি, তো রিফ্রেশে প্রেস করলাম, দেখুন পুরো HTML-টা খুব সুন্দর ওয়েতে আপনাকে দেখিয়ে দিচ্ছে, তাই না? তাই দেখুন এই সমস্ত প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেখবেন আপনারা পরবর্তীকালে পাবেন, যেখানটাতে আপনাকে বিভিন্ন কারণে একটা ভেরিয়েবলের মধ্যে একটা পুরো ডিভের স্ট্রাকচারকে এভাবে রাখতে হচ্ছে। তখন আপনি রাখবেন কিভাবে? সব থেকে সহজ উপায় হচ্ছে ব্যাকটিক, কারণ ওখানে আমরা ভেরিয়েবল নিয়েও খুব সহজভাবে কাজ করতে পারি, সেই টেমপ্লেট লিটারালস বা ওই এক্সটেন্ডেড ফাংশনালিটির মাধ্যমে, সেই যেটা আপনারা দেখেছিলেন যে এরকম ডলার আপনার এই যে এটার মধ্যে আপনার ভেরিয়েবলগুলো দিতে পারেন। তো আমরা ব্যাকটিকই ব্যবহার করব, যেটা সব থেকে সহজ হয়। বা যদি আপনি ব্যাকটিক না ব্যবহার করেন, যদি আপনাকে অন্য কোনো কোডের উপর কাজ করতে হয়, সে যদি এরকম সিঙ্গেল কোটেশন ব্যবহার করে থাকে, তাহলে আপনি কীভাবে ব্যবহার করবেন? এইভাবে ব্যবহার করবেন। এবার ধরুন আপনাকে যদি বলা হয় এই রেজাল্ট বলে ভেরিয়েবলটা এই জাস্ট এই হ্যালোর মধ্যে রাখতে, তখন আপনি কি করবেন বলুন তো? এবার দেখুন আপনি যদি এই রেজাল্ট বলে ভেরিয়েবলটাকে এইভাবে এখানে দিয়ে দেন, তাহলে কি এটা কাজ করবে? না, কাজ করবে না। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে দেখুন সবার প্রথমে স্ট্রিংটাকে শেষ করতে হবে, কারণ এটা তো আপনার একটা ভেরিয়েবল। তাই আপনি কি করলেন? আপনি সবার প্রথমে এখানে স্ট্রিংটাকে শেষ করে নিলেন এভাবে, ঠিক আছে? তারপরে এখানে এটা হচ্ছে আপনার ভেরিয়েবল। এবার স্ট্রিংয়ের সঙ্গে কোনো একটা ভেরিয়েবলকে আপনি কি করতে চাইছেন? কনক্যাটিনেট করতে চাইছেন, তাই প্লাস। এবার দেখুন এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের সঙ্গে এটাও হচ্ছে একটা স্ট্রিংটাকে আপনি কি করতে চাইছেন? কনক্যাটিনেট করতে চাইছেন, তাই প্লাস। তাই দেখুন এইখানটাতে আপনি দিয়ে দিন আবার স্ট্রিংটা এভাবে শুরু, দেখেছেন? এটাই হচ্ছে কনক্যাটিনেশন। কনক্যাটিনেশনের সময় আপনাকে জাস্ট মনে রাখতে হবে স্ট্রিং, এটার সঙ্গে আমি কাকে যুক্ত করব? সেটা একটা স্ট্রিংও হতে পারে, একটা ভেরিয়েবলও হতে পারে, একটা নাম্বারও হতে পারে, একটা যাই কিছু হতে পারে। তাই দেখুন এখানে এই পুরোটুকু একটা স্ট্রিংয়ের সঙ্গে আপনি অ্যাড করলেন বা মার্জ করলেন বা কনক্যাটিনেট করলেন কাকে? এটাকে। এবার এই দুটো মিলিয়ে যে স্ট্রিংটা তৈরি হচ্ছে তার সঙ্গে আপনি কনক্যাটিনেট করলেন কাকে? H2-কে। এবার এই তিনটের সাথে আবার আপনি কনক্যাটিনেট করলেন কাকে? একটা ভেরিয়েবলকে, তাই না? তাই দেখুন হিসেব মতো আপনার এখানে 142 আসার কথা। আমি এটাকে সেভ করলাম, আমি এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনার দেখুন এখানে 142 এসেছে, দেখেছেন? এই যে দেখুন। এবার আপনি যদি এটাকে এভাবে না করে এইভাবে করতেন, অর্থাৎ এই যে ধরুন আমাদের প্রথমে জিনিসটা কীরকম ছিল? এরকম ছিল না? এই যে এরকম ছিল। তাহলে কি আপনার এখানে রেজাল্ট বলে ভেরিয়েবলটা কাজ করতো? না, তখন কিন্তু এটাও একটা স্ট্রিং হয়ে যেত। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট তখন কীভাবে কাজ করতো? এটার সঙ্গে জাভাস্ক্রিপ্ট এই স্ট্রিংটাকে কনক্যাটিনেট করতো, তার সাথে এই স্ট্রিংটাকে কনক্যাটিনেট করতো, তার সাথে এগুলোকে কনক্যাটিনেট করতো। অর্থাৎ এদের কাছে পুরোটাই একটা স্ট্রিং হয়ে যেটা রেজাল্টটা আসতো সেটা হচ্ছে আপনার এইটা। দেখুন রিফ্রেশ করলাম, এই যে দেখুন এখানে শুধুমাত্র দেখুন রেজাল্ট কথাটা এসেছে, H2-র মাঝখানে দেখুন রেজাল্ট বলে এসেছে, কিন্তু রেজাল্টটা তো একটা ভেরিয়েবল, এর ভ্যালুটা তো আসার কথা ছিল, কিন্তু দেখুন সেটা আসেনি, ঠিক আছে? এবার এটাকে ওকেতে প্রেস করলাম। এবার দেখুন আমরা যদি চাই যে এরকম একটা স্ট্রিং রয়েছে, স্ট্রিংয়ের মধ্যে একটা ভেরিয়েবল রয়েছে, এবার ভেরিয়েবলটাকে যদি আপনাকে অ্যাজ এ ভেরিয়েবল কাজ করাতে হয়, তখন আপনাকে কি করতে হবে? দেখুন এটা তো গোটাটা একটা স্ট্রিং, তখন আপনাকে স্ট্রিংটাকে ডিভাইড করতে হবে। অর্থাৎ আপনার কোনটুকু ভেরিয়েবল? এইটুকু ভেরিয়েবল, তাই তো? তাই আপনি জানেন ভেরিয়েবলের আগে পরে আপনাকে কি দিতে হবে? প্লাস দিতে হবে, কারণ কি? কনক্যাটিনেশন করতে হবে। তাই সবথেকে সুবিধা উপায় হচ্ছে এই ভেরিয়েবলের আগে আপনি জাস্ট এই প্লাস আর এর পরে একটা প্লাস দিয়ে দিন। অর্থাৎ আপনি এই ভেরিয়েবলের সঙ্গে কনক্যাটিনেট করতে চাইছেন কাকে? এই স্ট্রিংগুলোকে। অর্থাৎ এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংটা আপনি শেষ করে দিন এইখানে, আবার এই স্ট্রিংটাকে এখান থেকে শুরু করে দিন। দেখুন এখন কি হচ্ছে? এখন আমি পুরো জিনিসটা আবার বলছি, দেখুন জাভাস্ক্রিপ্ট ফার্স্টে এই স্ট্রিংটার সঙ্গে এই স্ট্রিংটাকে কনক্যাটিনেট করবে, তারপরে এই দুখানাকে কনক্যাটিনেশনের মাধ্যমে যে রেজাল্টটা তৈরি হবে জাভাস্ক্রিপ্ট কী করবে? ওই রেজাল্টটার সঙ্গে এই H2-টাকে কনক্যাটিনেট করবে, তারপরে এই তিনটে মিলিয়ে যে রেজাল্ট হবে জাভাস্ক্রিপ্ট ওই রেজাল্টটার সঙ্গে এই ভেরিয়েবলটাকে কনক্যাটিনেট করবে, অর্থাৎ এই ভেরিয়েবলের ভ্যালুটাকে কনক্যাটিনেট করবে, অর্থাৎ পুরো রেজাল্টটা দাঁড়াবে এইটা H2, তারপরে আসবে 142। এবার এই তিনটে মিলিয়ে যে রেজাল্ট আসবে তার সঙ্গে জাভাস্ক্রিপ্ট কাকে কনক্যাটিনেট করবে? এইটাকে কনক্যাটিনেট করবে। কেন বলছি কনক্যাটিনেট করবে? কারণ দেখুন এখানে প্লাসের সঙ্গে আপনার এখানে একটা স্ট্রিং রয়েছে। তাই আমরা জানি যে আপনি যে কোনো দুটো অপারেন্ডের মধ্যে যখন অ্যাডিশন অপারেটর নিয়ে কাজ করেন, তখন যদি একটা অপারেন্ড যদি স্ট্রিং হয়, তখন পুরো ভ্যালুটাই কিন্তু স্ট্রিং হয়ে যায়, তাই না? তাই দেখুন এই পুরোটাই হয়ে যাবে একটা স্ট্রিং। এবার তার সঙ্গে দেখুন আবার অ্যাডিশন হচ্ছে এইটা, তারপরে অ্যাডিশন হচ্ছে এইটা। তাই এই সবগুলো মিলিয়েই কিন্তু আপনার রেজাল্টটা তৈরি হবে, ঠিক আছে? এটাকে আমি এত বিস্তারিত এই কারণে বললাম যে আপনারা এটা
ভালো করে না বুঝলেও হবে, কারণ এগুলো পরবর্তীকালে কাজে লাগবে। যখন আপনি কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন দেখবেন বিভিন্ন কারণে আপনাদেরকে এরকমভাবে অ্যাডিশন করতে হচ্ছে। কারণ আপনি তো নয় ব্যাকটিকের মাধ্যমে করে দিলেন, কিন্তু আপনাকে যদি অন্য কারো কোডে কাজ করতে হয় সে তো ব্যাকটিকের মাধ্যমে নাই করতে পারে, সে দেখা গেল এরকম সিঙ্গেল কোটেশনের মাধ্যমে কনক্যাটিনেশনের মাধ্যমে করেছে। এবার আপনাকে যদি একটা টাস্ক দেওয়া হয় যে এখানে ধরুন একটা হ্যালো বলে লেখা ছিল, সেখানে একটা ভেরিয়েবল হবে। এবার দেখুন এখানে ধরুন যে হ্যালো বলে লেখাটা ছিল, আপনাকে বলা হলো যে এখানটাতে হ্যালোটা যেটা আসবে এখানে হ্যালো আসবে না, এখানে এই রেজাল্টের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা এখানে দেখাতে হবে। তো তখন আপনি কি করবেন, তখন আপনি দেখতে পাচ্ছেন এটা তো পুরোটা একটা স্ট্রিং, আর এখানে আমাকে কাকে বসাতে হবে, এই ভেরিয়েবলটাকে। আপনি সবার প্রথমে ভেরিয়েবলটাকে এখানে বসিয়ে দিন। এবার আপনি দেখতে পাচ্ছেন ভেরিয়েবলটাকে এখানে বসালে তো কাজ করবে না, আর ভেরিয়েবলটা যেহেতু স্ট্রিংয়ের মধ্যে রয়েছে তাই আমাকে ভেরিয়েবলটার সঙ্গে এই দুখানা জিনিসকে কনক্যাটিনেশন করতে হবে। এবার আপনি কি করলেন, সহজ উপায়, এই ভেরিয়েবলের পরে আর আগে দুখানা প্লাস দিয়ে দিন। এবার আপনি দেখুন আপনি প্রাথমিকভাবে এই স্ট্রিংটাকে কোথায় শেষ করতে চাইছেন, এই প্লাসের আগে, তাই না? জাস্ট এখানে স্ট্রিংটাকে শেষ করে দিন। এবার দেখুন এই প্লাসের পরে আবার স্ট্রিংটাকে শুরু করতে হবে। এই যে দেখুন এখন পুরো একটা ভ্যালিড স্ট্রিং হয়ে গেল। অর্থাৎ আমি যদি শুধুমাত্র এইটুকুনি জায়গাকে দেখি তাহলে এই স্ট্রিংটার সঙ্গে ভেরিয়েবলটা কনক্যাটিনেট হয়ে যে স্ট্রিংটা তৈরি হবে তার সঙ্গে আবার কনক্যাটিনেট হবে কে, H2। তো এইভাবে পুরো একটা স্ট্রিং তৈরি হয়ে গেল। আবার এই পুরো স্ট্রিংটার সাথে কনক্যাটিনেট হবে কে, এইটা। তো এইভাবেই পুরো জিনিসটা হয়। এই জিনিসটা পরবর্তীকালে দেখবেন আপনাদের খুব ইউজফুল মনে হবে। এখন একটু বোঝার চেষ্টা করবেন জিনিসটা, হয়তো পরবর্তীকালে এটা কাজে লাগবে। তবে অবশ্যই আগের জিনিসগুলো খুব ভালোভাবে মনে রাখবেন যে প্রাথমিকভাবে যদি এরকম কোনো নাম্বার থাকে, জাভাস্ক্রিপ্ট কিন্তু এই অ্যাডিশনগুলো করার পরে অ্যাডিশনের রেজাল্টের সঙ্গে আপনার এটাকে কনক্যাটিনেট করে দেবে। যেরকম আমাদের ক্ষেত্রে 142 আসলো, তাই না? একদম। তো এবার দেখুন, এবার আমরা এগুলোকে মুছে দিলাম। আশা করি এগুলো খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন এই যে জাভাস্ক্রিপ্ট এই জিনিসটা যে করে, অর্থাৎ আমি এখান থেকে জাস্ট এটাকে রিমুভ করে দিই, এগুলোকে সব রিমুভ করে দিলাম। এই যে 2 + 2 এখন কত হবে আপনার কাছে, 4 হবে কি না, 22 হবে। তো জাভাস্ক্রিপ্ট কিন্তু শুধুমাত্র এই অ্যাডিশন অপারেটরটার মাধ্যমেই কিন্তু করে। অর্থাৎ আপনি এই যে 2 প্লাস ডাবল কোটেশনের মধ্যে 2 বা স্ট্রিং 2 দিলেন, জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র এই অ্যাডিশন অপারেটরের ক্ষেত্রেই যদি যে কোনো একটা অপারেন্ট স্ট্রিং হয় তাহলে পুরো রেজাল্টটাকে স্ট্রিং হিসাবে ও ট্রিট করে বা অ্যাজ এ রেজাল্ট ও স্ট্রিং দেয়। তো আপনার কাছে স্বভাবতই একটি কোশ্চেন থাকে, আমরা যে সমস্ত অপারেটরগুলো শিখলাম, যেরকম সাবস্ট্রাকশন শিখেছি, মাল্টিপ্লিকেশন শিখেছি, ডিভিশন শিখেছি, সেগুলোর ক্ষেত্রেও কি জাভাস্ক্রিপ্ট সেম কাজ করে? না, সে সমস্ত ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট স্ট্রিংটাকে কিন্তু অ্যাজ এ স্ট্রিং হিসাবে নেয় না। দেখুন, তো এটা শুধুমাত্র এই অ্যাডিশন অপারেটরের ক্ষেত্রেই কিন্তু হয়, এটা মনে রাখবেন। যেরকম আমি যদি এইখানটাতে এরকম করি, লেট another result is equal to, আমি যদি এখানটাতে এরকম করি যে 10 মাইনাস ডাবল কোটেশনের মধ্যে 2 দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে আপনাদের কাছে মনে হতেই পারে যে এটা তো হবে না, কারণ জাভাস্ক্রিপ্ট তো এখানটায় একটা নিউমেরিক সংখ্যা রয়েছে, কিন্তু এটা তো স্ট্রিং, জাভাস্ক্রিপ্ট এটা করতে পারবে না। কিন্তু না, আপনি ভুল ভাবছেন। জাভাস্ক্রিপ্ট এই ক্ষেত্রে কিন্তু ঠিকঠাকভাবে পারফর্ম করে। শুধুমাত্র প্লাস বা অ্যাডিশন অপারেটরের জন্যই জাভাস্ক্রিপ্টের রুলস এটাই যে তুমি যদি অ্যাডিশন করো, সেই অ্যাডিশনের মধ্যে যদি যে কোনো একটা অপারেন্ট স্ট্রিং হয় তাহলে কিন্তু পুরো রেজাল্টটাই স্ট্রিং হবে। এটা শুধুমাত্র অ্যাডিশন অপারেটরের জন্য। বাকি সব অপারেটরের ক্ষেত্রে কিন্তু জাভাস্ক্রিপ্ট এরকম করে না। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এক্ষেত্রে কী করে, জাভাস্ক্রিপ্ট এক্ষেত্রে যেই অপারেন্টটা স্ট্রিং রয়েছে সেটাকে ও অটোমেটিক্যালি নাম্বারে কনভার্ট করে নেয়। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এক্ষেত্রে আপনাকে রেজাল্টটা দেবে হচ্ছে 8। কারণ কি, এটা স্ট্রিং থাকলেও জাভাস্ক্রিপ্ট নিজে থেকে এটাকে নাম্বারে কনভার্ট করে নেবে। অর্থাৎ আমরা থাকলে আমরা কি করতাম, আমরা হয়তো এইখানে এটাকে নাম্বারে কনভার্ট করতাম এইভাবে, তাই না? এই নাম্বার বলে ফাংশনটার মাধ্যমে কনভার্ট করে নিতাম না, ঠিক। কিন্তু জাভাস্ক্রিপ্ট এটা নিজে করে, অর্থাৎ আমাকে করতে হয় না। জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি এই দুইটাকে নাম্বারে কনভার্ট করে নেবে, আপনার কাছে দেখবেন 8 রেজাল্টটা আসছে। তাই দেখুন, আমি যদি এখানটাতে অ্যালার্ট করি অ্যানাদার রেজাল্ট, তাহলে কি আসছে চলুন তো দেখি। এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন 8 আসছে। জাভাস্ক্রিপ্ট কিন্তু এক্ষেত্রে দেখুন সাবস্ট্রাকশন অপারেটরটা যখন ব্যবহার করলাম, সাবস্ট্রাকশন অপারেটরের অপারেন্টকে 10 আর 2, সেক্ষেত্রে দেখুন একটা অপারেন্ট কিন্তু স্ট্রিং রয়েছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট এক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কাজটা করলো। জাভাস্ক্রিপ্ট যেটা স্ট্রিং রয়েছে সেটাকে নাম্বারে কনভার্ট করে তারপরে ক্যালকুলেশনটা করলো, তাই না? তো এটা আপনার ডিভিশনের ক্ষেত্রেও হবে। দেখুন আমি ডিভিশন করলাম, বা অন্যান্য অপারেটরের ক্ষেত্রেও হবে। তো এক্ষেত্রে আপনি কী দেখতে পারবেন দেখুন তো, এক্ষেত্রে দেখুন আপনি 5 দেখতে পারবেন। এখানে আমি রিফ্রেশ করলাম, দেখুন আমি 5 দেখতে পাচ্ছি, তাই না? শুধুমাত্র অ্যাডিশনের ক্ষেত্রেই এই জিনিসটা হয়। বাদবাকি অপারেটর যখন আপনি ব্যবহার করবেন আর সেখানে যদি কোনো একটা অপারেন্ট স্ট্রিং হয়, তাহলে জাভাস্ক্রিপ্ট ওই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করে তারপরে পুরো ক্যালকুলেশনটা করে। সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশনটা ঠিকই হওয়ার কথা, তাই না? শুধুমাত্র কোন সময় জাভাস্ক্রিপ্ট করতে পারে না, যদি আপনি এই অ্যাডিশন অপারেটরটা ব্যবহার করেন, আর সেই অ্যাডিশন অপারেটরের যে কোনো একটা অপারেন্ট যদি স্ট্রিং হয়ে যায়, জাভাস্ক্রিপ্ট তখন পুরোটুকুকেই একটা স্ট্রিং তৈরি করে নেয়। যেরকম 2 + 2 হওয়ার কথা ছিল 4, যেহেতু
এখানটা একটা অপারেন্ট স্ট্রিং রয়েছে, তাই এটা হয়ে যাবে 22। দেখুন আমি যদি এখানটাতে অ্যালার্ট করি, অ্যালার্ট রেজাল্ট, তো এটাকে যদি আমি সেভ করি, আমি যদি এইখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন এখন 22 পাচ্ছি। আমি যখন ওকেতে প্রেস করবো পরেরটা দেখুন ঠিকঠাকভাবে রেজাল্ট পাচ্ছি, তাই না? তাই দেখেছেন এই জিনিসগুলোই আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যখন আমরা অপারেটর নিয়ে কাজ করব, অপারেন্ড নিয়ে কাজ করব, স্ট্রিং নিয়ে কাজ করব, নাম্বার কনভার্সন নিয়ে কাজ করব। এই জিনিসগুলো আপনাদের জেনে রাখা জরুরি, কারণ আপনারা হচ্ছে বিগিনার্স। আপনাদের এই ছোটোখাটো জিনিসগুলো একটুখানি জেনে রাখা ভালো, পরবর্তীকালে আপনাদেরকে এই জিনিসগুলো খুবই হেল্প করবে, ঠিক আছে? তাই আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। এখানে অনেক কিছু আপনারা জানতে পারলেন স্ট্রিং কনক্যাটিনেশন নিয়ে, প্লাস যখন আমরা এরকম কনক্যাটিনেশন করি তখন জাভাস্ক্রিপ্ট কীভাবে সেটাকে ক্যালকুলেট করে, অন্যান্য অপারেটর যদি ব্যবহার করি সাথে যদি স্ট্রিং থাকে জাভাস্ক্রিপ্ট সেগুলোকে কীভাবে ব্যবহার করে, যদি আমি অ্যাডিশনাল অপারেটর ব্যবহার করি আর সেটার মধ্যে যদি যে কোনো একটা অপারেন্ট স্ট্রিং হয় তাহলে জাভাস্ক্রিপ্ট কীভাবে ব্যবহার করে, সেই সমস্ত কিছু আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।